করি লাইভটা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু, বিশেষ করে প্রবাসী রিলেটেড বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছি। অনেকেই জানেন যে আমি আসলে প্রবাসী কল্যাণ ব্যাংকে চাকরি করি। তো এখন পর্যন্ত হচ্ছে আমার ব্যাংকের হচ্ছে লোন সার্ভিস বা আমরা কী সার্ভিস দেই যারা বিদেশে যায় তাদের নিয়ে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কোনো কথা বলিনি বা কোনো ভিডিও বা কোনো ইনফরমেশন আমি ফেসবুক বা ইউটিউবে শেয়ার করিনি। একটা প্ল্যান ছিল যে লম্বা সময় বা হচ্ছে সময় পেলে সময় নিয়ে বিস্তারিত কথা বলবো। তো বিভিন্ন সময় ওভার ফোনে অনেকেই আমার হচ্ছে লোন সম্পর্কে, বিশেষ করে পরিচিত ভাই ব্রাদার, ছোটো ভাই, বড় ভাই বা আত্মীয় স্বজনকে বিভিন্ন সময় অফিসিয়াল দায়িত্বের বাইরেও তথ্যগুলো দিতে হয়। তো এই কারণে ভেবেছিলাম যে যদি একটা লাইভ করে বিস্তারিত হচ্ছে তথ্যগুলো দেওয়া যায়, সেই জিনিসটা মনে হয় খারাপ হয় না আর কি। যারা বিদেশে আছেন বা যারা বিদেশে যাবেন, যদি কোনো কিছু জানতে চান প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন বা আদার্স কোনো কিছু, প্রশ্ন করতে পারেন। আমি হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইদানিং যে প্রশ্নটা অফিসে সবচেয়ে বেশি যে প্রশ্নটা ফেস করি সেটা হচ্ছে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ফেস করি সেটা হচ্ছে যে যেহেতু প্রবাসী কল্যাণ ব্যাংকের খুব বেশি শাখা নেই, সারা বাংলাদেশে মাত্র 120টা শাখা আছে। যেমন আমার শাখার অধিক্ষেত্র হচ্ছে 4টা উপজেলার বড় বড় উপজেলা, প্রচুর প্রবাসী। তো দেখা যাচ্ছে যে অনেকেই ঋণ নেওয়ার পরে সমস্যায় পড়েন ইনস্টলমেন্ট জমা দেওয়ার জন্য, যে ইনস্টলমেন্ট ফিজিক্যালি ব্যাংকে না এসে অন্য কোনোভাবে হচ্ছে দেওয়া যায় কি না। এই প্রশ্নটা অফিসে বেশিরভাগ হচ্ছে যারা ইনস্টলমেন্ট দিতে আসেন বেশিরভাগ এই প্রশ্নটা করেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের কিস্তি বর্তমানে 120টা শাখায় তো দিতে পারবেন। আমাদের 120টা শাখা আছে, যে কোনো শাখার কিস্তি বা ইনস্টলমেন্ট যে কোনো শাখায় দিতে পারবেন। সেটা ছাড়াও হচ্ছে অনলাইনে কিস্তি দিতে পারবেন। সোনালী ব্যাংকের মাধ্যমে কিস্তি দিতে পারবেন। সোনালী ব্যাংকের যে কোনো শাখায় কিস্তি দিতে পারবেন। এছাড়া কিস্তি দিতে পারবেন সোনালী ব্যাংকে যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে পারবেন। সোনালী ব্যাংকের কাউন্টারে গিয়ে দিতে পারবেন, অথবা আরেকটা ওয়েতে কিস্তি ইনস্টলমেন্ট জমা দিতে পারবেন। সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকের একটা অ্যাপস আছে। অ্যাপসটা হচ্ছে, আমি অ্যাপসে থেকে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের হচ্ছে বলে দিই। অ্যাপসটা প্লে স্টোরে আপনারা পাবেন। পিকেবি স্মার্ট পে নামে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। অ্যাপসটা পেলেই প্রথমে অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করার পরে যে জিনিসটা প্রথমেই আসবে সেটা হচ্ছে, দেখেন আমি আরেকটা মোবাইল থেকে আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা হচ্ছে হোম পেজ আপনারা পাবেন। এইখানে দেখেন প্রবাসী কল্যাণ ব্যাংকের লোগোটা দেখা যাচ্ছে।
এরপরে এইখানে আছে হচ্ছে প্রথমে আছে হচ্ছে পে লোন ইনস্টলমেন্ট। পে লোন ইনস্টলমেন্টে যদি আপনি ক্লিক করেন, তারপরে আপনার হচ্ছে এরকম একটা হচ্ছে পেজ আপনারা পাবেন, হোম পেজ আপনারা পাবেন। এইখানে দেখেন, যদি আপনি হচ্ছে একটু লক্ষ্য করে দেখেন, এইখানে প্রথমেই আপনি কোন ব্রাঞ্চের ইনস্টলমেন্ট দিচ্ছেন সেই ব্রাঞ্চটা আপনার সিলেক্ট করতে হবে। প্রথমে লোন ব্রাঞ্চ নামে একটা অপশন আছে, সেইখানে অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করলে আপনি ব্রাঞ্চ সিলেক্ট করতে পারবেন। ব্রাঞ্চ যে কোনো একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চ থেকে আপনি লোন নিয়েছেন সেই ব্রাঞ্চ আপনার সিলেক্ট করতে হবে। সাপোজ আমি আমার ব্রাঞ্চের কথা বলি, আপনি যদি আমাদের 120টা ব্রাঞ্চের নামে এখানে লেখা আছে। সাপোজ ঘাটাল ব্রাঞ্চ আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে পরের অপশনটা দেখেন, আমি ঘাটাল ব্রাঞ্চ সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে এইখানে সিলেক্ট করার পরে লোন অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, 13 ডিজিটের লোন অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আমি হচ্ছে একটা লোন অ্যাকাউন্ট নাম্বার দিই। লোন অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা যে ইনস্টলমেন্ট জমা দেন, ইনস্টলমেন্টের মধ্যে রিসিটের মধ্যে লোন অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকে। আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। লোন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে 13 ডিজিট দেওয়ার পরে বাইরে যদি ওই অপশনটার বাইরে যদি টাচ করেন, সেই ক্ষেত্রে হচ্ছে যার টাকা জমা দিচ্ছেন তার নামটা দেখতে পারবেন, লোন এসসি নেম। এইখানে অটোমেটিক্যালি যার কিস্তি জমা দিচ্ছেন বা যার ইনস্টলমেন্ট জমা দিবেন তার নামটা অটোমেটিক্যালি চলে আসবে। যদি কোথাও ভুল থাকে, যে অ্যাকাউন্ট নাম্বারটা কোথাও ভুল আছে, সেই ক্ষেত্রে আপনার নামটা ভুল দেখাবে, নামটা ঠিক আসবে না। এরপরে আছে হচ্ছে পারপাস সিলেক্ট করতে হবে। পরের অপশনটা হচ্ছে পারপাস লেখা আছে, আপনি কি জমা দিচ্ছেন। আপনি জমা দিচ্ছেন লোন ইনস্টলমেন্ট। এখানে একটা অপশনই আছে, লোন ইনস্টলমেন্ট সিলেক্ট করবেন। এরপরে একটা মোবাইল নাম্বার আপনার এখানে দিতে হবে। একটা মোবাইল নাম্বার আপনি অ্যাড করবেন। কন্ট্যাক্ট নাম্বার আছে, যে কোনো একটা মোবাইল নাম্বার আপনারা এখানে সিলেক্ট করবেন। আমি একটা মোবাইল নাম্বার দিলাম, আমার নিজের মোবাইল নাম্বার দিলাম। এরপরে দেখবেন যে পরের ঘরটায় মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনি যখনই হচ্ছে লোন অ্যাকাউন্ট নাম্বার দিবেন, লোন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বাইরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে অটোমেটিক্যালি নিচে আপনার ইনস্টলমেন্ট সাইজটা আপনার হচ্ছে দেখাবে, আপনার কত টাকা আপনার ইনস্টলমেন্ট সাইজ সেটা আপনার দেখাবে। এরপরে আপনি এর মধ্যে কত টাকা আপনি পেমেন্ট করবেন সেটা আপনার হচ্ছে দেখাবে, যে আপনি কত টাকা পেমেন্ট করতে চান। আপনি সাপোজ 5,000, 10,000, 20,000 যে কোনো অ্যামাউন্ট আপনি যেটা পেমেন্ট করতে চান সেই টাকাটা আপনি লিখবেন। আমি 5,000 টাকা লিখলাম। এরপরে এরকম একটা ক্যাপচা দেওয়া থাকবে, এইখানে যে অক্ষর দেওয়া থাকবে সেই অক্ষরগুলো আপনি নিচে ঘরে পূরণ করবেন। এখানে দেওয়া আছে VNYD। অক্ষরগুলো পূরণ করে চেক অপশনে ক্লিক করবেন। আমি চেক অপশনে ক্লিক করার পরে তারপরে একটা অপশন আসবে পিকেবি পেমেন্ট রিভিউ। এইখানে যার পেমেন্ট বা যার ইনস্টলমেন্ট পেমেন্ট আপনি করছেন তার বিস্তারিত আপনি এইখানে দেখতে পাবেন। এখানে ইন ডিটেলস হচ্ছে দেখা যাবে, কোনো ভুল ভ্রান্তি হলে কারেকশন করতে পারবেন, ইন ডিটেলস দেখা যাবে। এরপরে এডিট অপশন আছে, যদি দেখেন যে কোনো ভুল হয়েছে এডিট অপশনে গিয়ে আপনি এডিট করবেন, অথবা যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন। আমি যেহেতু অপশনগুলো দেখাচ্ছি, আমি মেক পেমেন্ট অপশনে ক্লিক করলাম। মেক পেমেন্ট অপশনে ক্লিক করলে আপনার যেহেতু আরেকটা ওকে অথবা ক্যান্সেল নামে একটা অপশন আসবে, আপনার ওকে করতে হবে যেহেতু আপনি পেমেন্টটা করতে যাচ্ছেন। এইখানে একটা অপশন দেখাবে সোনালী ব্যাংক, যেহেতু আমাদের কন্ট্যাক্টটা সোনালী ব্যাংকের সাথে, সোনালী ব্যাংকের ই সেবা অ্যাপসের মাধ্যমেও সেম ওয়েতে
ইনস্টলমেন্ট জমা দেওয়া যাবে। এইখানে এইখানে অপশন আছে, দেখেন এইখানে অপশন আছে। সোনালী ব্যাংকের অপশনগুলো ঝাপসা দেখা যাচ্ছে, আমি বলি। সোনালী ব্যাংকের যদি অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে পারবেন। যদি হচ্ছে আপনার কার্ড থাকে, কার্ড থেকে পেমেন্ট করা যাবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। মোবাইল ব্যাংকিং অপশনে আমরা ধরলাম আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দেবেন। মোবাইল ব্যাংকিং অপশনটাতে ক্লিক করলে এইখানে বাংলাদেশের যতগুলো মোবাইল ব্যাংকিং সার্ভিস আছে সব দেখা যাবে। প্রথমে আছে উপায়, তারপরে একটা রকেট, তারপরে আছে বিকাশ, নগদ, সব দেখা যাবে। এইখানে যে কোনো একটা অপশন থেকে যেই অ্যাকাউন্টে আপনার টাকা আছে সেই অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। ধরলাম বিকাশ থেকে আপনি ইনস্টলমেন্টটা জমা দিতে চান, বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পরে কনফার্ম অথবা ব্যাক দুটো অপশন দেখাবে। বিকাশ অথবা নগদ যে কোনোটা সিলেক্ট করলে কনফার্ম অথবা নগদ অপশন দেখাবে। আপনি যদি টাকা জমা দিতে চান সেই ক্ষেত্রে কনফার্ম করবেন। আমি বেশ আগে লাইভটা শুরু করেছিলাম। লাইভের উদ্দেশ্যটা আবার বলি, বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন নিয়ে আমি ছোট ছোট ভিডিও করেছি বা ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। বিশেষ করে আমার কাজের ক্ষেত্র যেটা নিয়ে আমি কাজ করি, কাজের খাতিরে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আমাকে জানতে হয়, পড়তে হয়, বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করতে হয়। তো সেগুলো করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে ইনফরমেশনগুলো আমি কাজ করতে গিয়ে সবসময় আমার মাথায় রাখতে হয়, সেই ইনফরমেশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, কাজে লাগতে পারে। যেমন ইতিপূর্বে আমি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিভিন্ন সেবা নিয়ে আমি ছোট ছোট ভিডিও করেছি। যেমন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসীদের জন্য কী কী করে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড যদি কেউ বিদেশে মারা যায় সেই ক্ষেত্রে তার লাশটা দেশে নিয়ে আসলে সাথে সাথে 35,000 টাকা দেয়। প্রবাসী যারা থাকে তাদের যদি কোনো মেধাবী সন্তান থাকে তাদের শিক্ষাবৃত্তি দেয়। ইভেন কয়েকদিন আগেই শিক্ষাবৃত্তির রেজাল্ট পাবলিশ করেছে। আবার রিসেন্ট যে একটা ভিডিও আমি করেছি সেটা হচ্ছে যে যারা প্রবাসে থাকে তাদের যদি কোনো প্রতিবন্ধী সন্তান থাকে, মানে সুবর্ণ নাগরিক থাকে, সেই সুবর্ণ নাগরিকদেরও ভাতা দেয় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। বিভিন্ন সময় এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও করেছি। বাট প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন, ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম বা কী কী সার্ভিস দেয় এগুলো নিয়ে কোনো সময় কথা বলিনি। ভাবলাম আজকে লাইভে এগুলো নিয়ে হচ্ছে কিছুটা সময় আছে আমার হাতে, কথা বলতেছিলাম কিভাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণের ইনস্টলমেন্ট জমা দিবেন। তো এই পর্যায়ে আপনারা এখানে বিকাশ থেকে যদি দিতে চান সেই ক্ষেত্রে কনফার্ম করতে হবে। আমি কনফার্ম করলাম। কনফার্ম করলে আপনার আবার হচ্ছে একটা অপশন দেখাবে। এখানে অপশনে দেখাচ্ছে যে রেফারেন্স নাম্বারের পরে আমি 5,000 টাকা পেমেন্ট করতে চেয়েছিলাম। 5,000 টাকার মধ্যে এখানে 75 টাকা ওরা ফি নিবে, মানে ওদের চার্জ আছে। সোনালী ব্যাংকের 75 টাকা চার্জ ওরা কেটে নেবে। এইখানে এরপরে নিচে একটা অপশন আছে পে উইথ বিকাশের মাধ্যমে আমরা পেমেন্ট করব। আমি ক্লিক করলাম পে উইথ বিকাশের মাধ্যমে। এইখানে এরপরে এই পেজটার সাথে আপনারা সবাই পরিচিত। বিভিন্ন সময় এই পেমেন্ট গেটওয়ের এই যে এই পেজটার সাথে যখন আপনি ট্রেনের টিকিট কাটবেন বা হচ্ছে অনলাইনে কোনো কিছু পেমেন্ট করতে গেলে এরকম একটা পেজ আসে। এই পেজটার সাথে পরিচিত। এখন এরকম একটা পেজ যেহেতু আসছে, আপনি পেমেন্টের খুব কাছাকাছি চলে আসছেন, এইখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন। বিকাশ নাম্বারটা দেওয়ার পরে ওটিপি যাবে, তারপরে হচ্ছে আপনার পিন নাম্বার দিয়ে এরপরে যে অপশানগুলো আসবে অপশানগুলোতে যদি ক্লিক করেন, ঠিকঠাক মতো যান, আপনার পেমেন্ট হয়ে যাবে। তো আপনার
দূর দূরান্ত থেকে এসে আপনার ইনস্টলমেন্ট জমা দিতে হবে না। যেমন আমার এলাকার মানুষজন যদি টাঙ্গাইল শাখায়ও হচ্ছে ইনস্টলমেন্ট জমা দিতে যায়, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার সিএনজি ভাড়া 50 বা 60 টাকা সিএনজি ভাড়া সময় নষ্ট করে হচ্ছে 120 বা 200 টাকা খরচ করে আমার বাজার থেকে টাঙ্গাইল ব্রাঞ্চে যেতে হয়। সেই ক্ষেত্রে যদি আপনি আপনার বাসায় বসে মাত্র 75 টাকা খরচ করে যদি বা আরেকটু বেশি টাকা 100 টাকা খরচ করে আপনি যদি পেমেন্টটা দিতে পারেন, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা খুবই সহজ একটা পন্থা। যেমন আমার যে শাখাটা ঘাটাইলে, আমার শাখা থেকে আমরা ঘাটাইল, ধনবাড়ি, মধুপুর, গোপালপুর এই 4 উপজেলার কাভার করি। তো এখন যে লোকটার হচ্ছে সাগরদিঘি বা ময়মনসিংহের ওই কাছে ঘাটাইলের কোনো একটা জায়গা থেকে প্রতি মাসে হচ্ছে ঘাটাইলে আসতে চায়, সেই ক্ষেত্রে তার জন্য একটু কষ্টকর। এই কারণে আমরা মূলত আমাদের আইটি ডিপার্টমেন্ট, আমাদের ম্যানেজমেন্টের নির্দেশে ইনস্টলমেন্ট পেমেন্ট করার অনলাইন পদ্ধতি বা অনলাইন অ্যাপসটা ডেভেলপ করেছে। অ্যাপসের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। এরপরে লাইভের শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে প্রবাসী কল্যাণ ব্যাংক কী কাজ করে বা প্রবাসীদের জন্য কী কাজ করে। এইটার জন্য, এই সার্ভিসগুলোর জন্য যদি বা কীভাবে আপনি ঋণ পেতে পারেন, এটার জন্য যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রবাসী কল্যাণ ব্যাংক মূলত যারা বিদেশে যায় অথবা যারা বিদেশে থেকে চলে আসে, মূলত নামের মধ্যেই হচ্ছে কাদের নিয়ে কাজ করে সেটা হচ্ছে বোঝা যায়, প্রবাসীদের নিয়ে কাজ করে। প্রবাসী কল্যাণ ব্যাংকের যাত্রা শুরু হয় 2011 সালে। প্রায় 13-14 বছরের একটা ব্যাংক। 13-14 বছর যাবৎ আস্তে আস্তে হচ্ছে প্রবাসীদের সেবা দিতে দিতে আজকে বর্তমান সময়ে একটা পর্যায়ে এসে পৌঁছেছে। এখন আমরা বলতে পারি যে আমরা হচ্ছে মোটামুটি বড় পরিসরে প্রবাসীদের সেবা দিচ্ছি। মূলত যারা বিদেশে যায় তাদের আমরা ঋণ দিই। যারা বিদেশ থেকে চলে এসে কোনো কিছু ব্যবসা বাণিজ্য করে বা অন্য কোনো প্রজেক্ট করে, তাদেরও হচ্ছে ঋণ দেওয়া যায়। আবার প্রবাসীদের পরিবারের সদস্যরাও যদি কিছু করে, তাদেরও ঋণ দেওয়া যায়। নানান ধরনের ঋণ ফ্যাসিলিটি আছে। তো নর্মালি আমি প্রথমেই যে বড় পরিসরে বা আমরা যে মেইন যে কাজটা বা আমাদের ঋণের সবচেয়ে বড় যে মাধ্যমটা বা যে ঋণটা আমরা দিই, আমাদের ভাষায় আমরা বলি আমাদের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে যে অভিবাসন ঋণ, মানে বিদেশে যাওয়ার জন্য যে ঋণ। বিদেশে যাওয়ার জন্য যে ঋণ সেটা 2 ধরনের ঋণ। আমরা 2 ধরনের নাম দিতে পারি। বিদেশে মানুষ প্রথমে যায় বিদেশে, সেটাকে আমরা বলি অভিবাসন ঋণ। আবার যদি কেউ বিদেশে একবার গিয়েছে এরপর ছুটিতে আসছে আবার যাবে, এইটাকে আমরা বলি অভিবাসন ঋণ। বিমান টিকিট বা আবার যাওয়ার জন্য ঋণ নিচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রেই সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যায়। তবে ঋণ কাকে কত টাকা দিবে বা কার কতটুকু দরকার, সর্বোচ্চ লিমিটটা হচ্ছে 3 লাখ টাকা। কিন্তু ঋণ কাকে কত টাকা দিবে বা কার কতটুকু প্রয়োজন, এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। আপনার বিদেশে আপনার স্যালারি কত, তারপরে হচ্ছে আপনি ঋণ নিয়ে তো বিদেশেই যাবেন, আপনার হচ্ছে আর্থিক অবস্থা কেমন, আপনার হচ্ছে কেমন গ্যারান্টার আপনি দিচ্ছেন, সব কিছুর উপরে ডিপেন্ড করে, নির্ভর করে আপনি কত টাকা ঋণ পাবেন, সব কিছুর উপরে নির্ভর করে। কাউকে আমরা হচ্ছে 2 লাখ টাকা ঋণ দিই, কাউকে 2.5 লাখ টাকা ঋণ দিই, আবার কাউকে হচ্ছে 3 লাখ টাকাও ঋণ দিই। তো এখন ঋণ নিতে গেলে আপনার কী কী প্রসিডিওর ফলো করতে হবে। আপনি যদি বিদেশে যেতে চান, যে কেউ যদি বিদেশে যেতে চান, বিদেশে নানানভাবে যায়। আমরা নর্মালি কাদের ঋণ দিই? যারা ওয়ার্কিং ভিসায় বিদেশে যাচ্ছে। নর্মালি আপনি ভিজিট করতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন,
তার জন্য আমরা লোন দিব না। এখন ওয়ার্কিং ভিসায় বিদেশে যাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন বিদেশে যেতে হলে আপনার প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি বিদেশে কাজ করতে যাবেন, অবশ্যই আপনার একটা পাসপোর্ট লাগবে, পাসপোর্টটা করতে হবে। এখন ঋণের বাইরে পাসপোর্ট যখন করতে যাবেন তখন একটা ছোট্ট একটা ইনফরমেশন, যদি এটা নিয়ে আমার এই বিষয়টা নিয়ে আমার বিস্তারিত একটা ভিডিও আছে, যে প্রবলেমগুলো আমরা ফেস করি অপ্রাসঙ্গিক হলেও আমি বলে রাখি। সেটা হচ্ছে যে পাসপোর্ট করতে গিয়ে অনেকেই ভুল করেন। অনেকেই দেখা যাচ্ছে যে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করেন, তারপরে আপনার পাসপোর্টে অনেক সময় বয়স বাড়ানোর প্রয়োজন হয়, বিভিন্ন মিথ্যা ইনফরমেশন দিয়ে বা জন্ম নিবন্ধন করে পাসপোর্টটা করে। এরপর যখন ভোটার আইডি কার্ড করার সময় আসে তখন দেখা যাচ্ছে যে ভোটার আইডি কার্ডে আপনার জন্ম তারিখ একটা, পাসপোর্টে আপনার জন্ম তারিখ একটা। দুইটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টসে আপনাদের জন্ম তারিখ দুই রকম থাকে। যদি এরকম পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ডে যদি দুইটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টসে আপনার যদি দুই রকমের জন্ম তারিখ থাকে বা দুই রকমের বয়স আপনার থাকে, সেই ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাদের লোন দিবে না। সো যখনই আপনি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তখন যখন পাসপোর্ট করতে যাবেন, পাসপোর্ট নিজে করবেন, নিজে গিয়ে নিজের ইনফরমেশনগুলো, এখন অবশ্য সিস্টেম চেঞ্জ হয়েছে, সব পাসপোর্ট হচ্ছে, বাট বিষয়টা তারপরেও সতর্ক থাকতে হবে। আর একজন মানুষকে দিলেন, পাসপোর্ট অফিসে গেলেন, একজন বললো যে দেন আমরা 5,000, 7,000, 10,000 টাকা দেন, আপনার পাসপোর্টটা করে দিই। তার ইচ্ছা মতো সে আপনার ইনফরমেশন দিয়ে গেল, ইচ্ছা মতো ইনফরমেশন আপনাকে পাসপোর্টের মধ্যে দিল। সেই ক্ষেত্রে পরে গিয়ে বিপদে পড়বেন আপনি। এখন একটা পাসপোর্টের তারিখ, জন্ম তারিখ চেঞ্জ করা খুবই ঝামেলা। প্রত্যেক দিন অন্তত 2 থেকে 5 জন মানুষ আসে যাদের পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ মিল নেই। তাদের কিন্তু ঋণ দরকার, কিন্তু আমরা ঋণ দিতে পারি না। নিয়ম নীতির মধ্যে থেকে তাদেরকে ঋণ দেওয়া যায় না। দুইটা জায়গায় জন্ম তারিখ একই থাকবে। সো পাসপোর্ট যখন করবেন, পাসপোর্ট করার আগেই সতর্ক থাকবেন। পাসপোর্ট করার আগে ভোটার আইডি কার্ডটা দেখবেন যে কোথাও বাবার নাম, মায়ের নাম অথবা নামের বানান ঠিক আছে কিনা। সব কিছু যদি ঠিক থাকে দেন আপনি সেই ভোটার আইডি কার্ডটা দিয়ে পাসপোর্ট করবেন। পাসপোর্টে এবং ভোটার আইডি কার্ডে সব কিছু হুবহুব মিল থাকতে হবে। সাপোজ আমার ভোটার আইডি কার্ডে নাম আছে কামরুল হাসান, এখন আমি পাসপোর্ট করতে গিয়ে যদি আমি দেই মোহাম্মদ কামরুল হাসান, সেই ক্ষেত্রে কিন্তু ভুল হবে। এটা কিন্তু ভুল, আমরা ওই মোহাম্মদটুকু দেওয়া হবে না। ভোটার আইডি কার্ডে যা আছে হুবহুব একদম বানান সহ সেরকমই থাকতে হবে। সেরকম করেই আপনার পাসপোর্টটা করতে হবে। দেন পাসপোর্টটা আপনার হয়ে গেলে এটা আপনার একটা প্রয়োজনীয় বিদেশে যাওয়ার প্রথম ধাপ আপনি পূরণ করলেন। আপনি যখন পাসপোর্ট করলেন তখন আপনি বিদেশে যাওয়ার প্রথম ধাপ পূরণ করলেন। পাসপোর্টটা করার পর আপনার নর্মালি আমাদের কি হয়, পাসপোর্ট করার পর আমরা এজেন্সির মাধ্যমে আমাদের দেশ থেকে মানুষ বিদেশে যায়। এজেন্সি এখন সরাসরি যারা বিদেশে যেতে চায় তারা কেউ সরাসরি এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে না, তাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে। এখন প্রতিনিধির যারা, তাদের সহজ কথা যদি বলি, তাদের মানে দালালের মাধ্যমে আমরা বিদেশে যাই। তো দালালের কাছে পাসপোর্ট দেওয়ার সময় আপনার পাসপোর্টের স্পষ্ট কয়েকটা কপি আপনি করে রাখবেন। বিশেষ করে যে পাতাটায়, পাসপোর্টের প্রথম পাতাটায় যেখানে আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ বা ইন ডিটেলস লেখা থাকে, সেই পেজটার সুন্দর কয়েকটা কালার ফটোকপি করে রাখবেন। এরপরে যখন আপনার ভিসা হবে, আপনি দেখবেন যে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন দেশে যাচ্ছেন, সেই সিদ্ধান্ত তো নিয়েছেন, আপনি কোন দেশে যাবেন। আমাদের দেশ থেকে সবচেয়ে বেশি মানুষ যায় সৌদি আরবে কাজ করার জন্য। আমি ধরলাম যে কেউ একজন সৌদি আরবে যাবে। সৌদি আরবে যদি যেতে চান সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে সৌদি আরবের একটি ভিসা, বৈধ ভিসা। এখন যার কাছে আপনি পাসপোর্ট দিয়েছেন সে আপনাকে ভিসা করে দিবে। ভিসা হওয়ার পরে আগে সৌদি আরবের ভিসা পাসপোর্টে স্ট্যাম্পিং হতো বা পাসপোর্টের একটা পেজে ভিসা লাগানো থাকতো, যেটাকে আমরা
বলি স্ট্যাম্পিং। এখন অবশ্য সৌদি আরবের ভিসা স্ট্যাম্পিং হয় না, এখন প্রযুক্তি উন্নত হয়েছে। এখন একটা ই ভিসা আর কি, আপনার একটা পেজের মতো প্রিন্টেড একটা, এটা সৌদি আরব অ্যাম্বাসির থেকে একটা প্রিন্টেড একটা ভিসা দেয়। এই ভিসার কপিটা আপনার লাগবে, ভিসার কপিটা লাগবে। যদিও এইখানে আরেকটা সতর্কবার্তা দিয়ে দিই আমি, অনেকেই মনে করেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে যেহেতু আমরা ভিসা চেক করি, তো সেই ক্ষেত্রে ভিসাটা হয়তো সঠিক সাপ্লাই ভিসা হবে না, বা হচ্ছে গিয়ে কাজ পাবে। আসলে আমরা ভিসা চেক করি, ভিসা চেক করে আমরা কি দেখি, আমরা দেখি যে সৌদি আরব এম্বাসি বা সৌদি আরব যে কর্তৃপক্ষ আছে তারা ভিসাটা ইস্যু করেছে কিনা। আমাদের অ্যাক্সেস আছে শুধু এইটুকুর জন্য, আমরা জাস্ট চেক করি যে ভিসাটা ইস্যু করেছে কিনা। ভিসাটা যদি ইস্যু করে আমাদের কাছে ভিসাটা ঠিক আছে, এরপরে আপনি সৌদি আরব গিয়ে কাজ পাবেন কিনা, আপনার বেতন কত, ওভারটাইম হচ্ছে কোম্পানি দিবে কিনা, ইভেন কোম্পানিতে কাজ করতে পারবেন কিনা, এই সমস্ত কিছু ডিপেন্ড করে আপনার যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সির উপর। এজেন্সি যদি আপনি কাজ দেয় বা ট্রাস্টেড কোনো লোকের মাধ্যমে যদি আপনি বিদেশে যান, তাহলে বলা যায় যে আপনি হচ্ছে কাজ পাবেন। এই ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস হচ্ছে বলে রাখা ভালো যে আমাদের এলাকায় বা আমাদের সারা বাংলাদেশেই একটা জিনিস হচ্ছে প্রচলিত আছে, একটা কথা প্রচলিত আছে যে ফ্রি ভিসায় বিদেশে গেলে নাকি হচ্ছে বেশি আয় রোজগার করা যায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে ফ্রি ভিসা বলে আসলে কিছু নাই। আমার বন্ধু নজরুল একটা কমেন্টস করছে যে ঘোরাঘুরি বাদ দিয়ে লাইভ করলে চলবে নাকি, সেলিব্রিটি হওয়ার ধান্দায় আছে আর কি, লাইভ করে করে খালি মেয়েদের লাইভই তো দেখো। ছেলে মানুষ হিসেবে লাইভে আসছি, লাইভ দেখো। যদি কোনো কিছু জানতে চাও সেই ক্ষেত্রে প্রশ্ন করতে পারো, খালি মেয়ে মানুষের লাইভ দেখো না, ঘোরাঘুরি তো করতেই হবে। যাই হোক, তো হচ্ছে প্রথম লাইভে হচ্ছে খানিকটা জড়তা থাকবে, এটা স্বাভাবিক। যাই হোক, আমি আসলে কথা বলারই চেষ্টা করতেছি, যেরকমভাবে অফিসে কথা বলি সেইভাবে কথা বলার চেষ্টা করতেছি। ভিসার কথা বলতেছিলাম যে ভিসা হচ্ছে কেমন হয়। ভিসাটা অনেকেই মনে করেন যে ফ্রি ভিসায় বিদেশে গেলে বেশি আয় রোজগার করা যায়, কিন্তু বাংলাদেশ সরকারের বারবার গভর্নমেন্টের পক্ষ থেকে একটা জিনিস হচ্ছে প্রচার করে যে ফ্রি ভিসা বলে অ্যাকচুয়ালি কিছু নাই। এখন হচ্ছে একটা বিজ্ঞাপন আমরা দেখেছিলাম যে দিন বদলাইছে, আসলেই দিন বদলাইছে। আপনারা যখন বিদেশে যান, কেন যাচ্ছেন হচ্ছে একটা চাকরি নিয়ে, একটা কাজ করতে যাচ্ছেন। যে কাজ করতে যাচ্ছেন সেই কাজে কিন্তু কোনো অনিশ্চয়তা থাকবে না। আপনি কাজ করতে যাচ্ছেন, আমরা যেমন বাংলাদেশে যারা চাকরি করি, আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে যখন আমরা চাকরিতে নিয়োগ পাই, বা হচ্ছে আমাদের নিয়োগপত্রে বিস্তারিত কিন্তু লেখা থাকে আমাদের হচ্ছে স্যালারি কত হবে, স্যালারি হচ্ছে বছর কেমন বাড়বে। কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন বিদেশে যাচ্ছেন তখন কেন আপনি অনিশ্চয়তা বা অনিশ্চিত একটা পথে পা বাড়াবেন? আপনার কিন্তু অধিকার আছে যে আপনি বিদেশে যাচ্ছেন, আপনি কি কাজে যাচ্ছেন, আপনার হচ্ছে কত সময় আপনাকে কাজ করতে হবে, আপনি ওভার ডিউটি করতে পারবেন কিনা, বা কোম্পানি আপনাকে থাকার সুবিধা দিবে কিনা, বা হচ্ছে আপনি আদার্স কোনো ফ্যাসিলিটি পাবেন কিনা, এই সব কিছু কিন্তু আপনার যার মাধ্যমে যাচ্ছেন তার কাছ থেকে জেনে নিতে হবে। এবং কন্ট্রাক্ট পেপারে এই সমস্ত কিছু দেখে আপনি কন্ট্রাক্ট পেপারে আমি পরে আসতেছি, ভিসা নিয়ে কথা বলছিলাম। যাই হোক, কন্ট্রাক্ট পেপারে এই সমস্ত কিছু লেখা থাকবে, এগুলো ভালো করে দেখে তারপরে আপনি বিদেশে যাবেন। এখন এরপরে যদি আপনার ভিসাটা হয়ে যায়, মনে রাখবেন যে ভিসা ফ্রি ভিসা বলে কিছু নাই, ভিসা
ভিসা হয়ে গেলে ভিসার একটা ঋণের জন্য ভিসার একটা কপি লাগবে। তাহলে আপনি দুইটা জিনিস আপনি পেলেন। একটা জিনিস হচ্ছে আপনার মূল জিনিস হচ্ছে পাসপোর্ট পেলেন, এরপরে আপনার হচ্ছে ভিসা লাগবে। ভিসা হওয়ার পরে তারপরে আপনার যে হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে যে আপনার 3 দিনের একটা প্রি ডিপার্চার ট্রেনিং করতে হয় বিএমইটিতে। প্রি ডিপার্চার ট্রেনিং, এই প্রি ডিপার্চার ট্রেনিংয়ে আপনাদের অনেক দিক নির্দেশনা দেয়। এই ট্রেনিংটা করতে হয়। ট্রেনিংয়ের পরে ফিঙ্গার দিতে হয়। ফিঙ্গার দেওয়ার পরে আপনাদের বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড বা হচ্ছে ম্যান পাওয়ার কার্ড দেয়। আগে প্লাস্টিকের কার্ড দিত, এখন হচ্ছে কার্ড দেয় না, এখন কিউআর কোড সম্বলিত একটা পেজ দেয়, যেটাই কিউআর কোড স্ক্যান করলে আপনাদের ইন ডিটেলস হচ্ছে আমরা জানতে পারি, বা হচ্ছে আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে কিউআর কোড অ্যাপ স্ক্যান করে সব কিছু হচ্ছে জানা যায়। তো আপনার এই ম্যান পাওয়ার কার্ড বা হচ্ছে বিএমইটি কার্ডটা আপনার হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস। ম্যান পাওয়ার কার্ডটা কি? আপনি যে বৈধভাবে বিদেশে যাচ্ছেন তার একটা সরকারের পক্ষ থেকে তার একটা অনুমতিপত্র। প্রি ডিপার্চার ট্রেনিং করার পরে এই ম্যান পাওয়ার কার্ডটা আপনার ফিঙ্গার দেওয়ার পরে ম্যান পাওয়ার কার্ডটা হয়ে যাবে। প্রবাসী কল্যাণ ব্যাংকে যে 220 টাকা জমা দেন, 220 টাকা জমা দিয়ে তারপরে আপনার এই ফিঙ্গারটা দিতে হয় অ্যাকচুয়ালি। তো এইখানে আরও একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে আপনার যে প্রি ডিপার্চার ট্রেনিং করেন বিএমইটিতে, সেইখানে আপনাদের অনেক বিষয়ে সতর্ক করা হয়। যেমন আমি ব্যক্তিগতভাবে যারা আমার পরিচিত বিদেশে যায়, আমি তাদের সবাইকে যাকে পরামর্শ দেওয়ার সুযোগ হয় বা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বা অন্যান্য প্রবাসীদের নিয়ে ফোরামে যখন আমার কথা বলার সুযোগ হয়, সব সময় আমি একটা কথা বলি যে আপনি যখন বিদেশে যাবেন অবশ্যই আপনি ব্যাংক অ্যাকাউন্ট করে যাবেন। ব্যাংক অ্যাকাউন্ট করে যেতে হবে আপনার। ব্যাংক অ্যাকাউন্ট করে তারপরে আপনি বিদেশে যাবেন। আপনি বিদেশে যাচ্ছেন, অনেকেই যারা বিদেশে যায় নিজেদের স্বপ্নটা বিসর্জন দিয়ে তারপরে হচ্ছে বিদেশে যায়। এখন আপনি আপনার সারা জীবন আপনি যখন হচ্ছে 18-20 বছর বয়স তখন আপনি বিদেশে গেলেন, 40 বছর 50 বছর বয়স পর্যন্ত আপনি বিদেশেই থাকলেন। আপনার জীবনের মোস্ট অফ দ্য টাইম আপনি স্পেন্ড করলেন বিদেশে। আপনি যা ইনকাম করলেন সমস্ত টাকা আপনি হচ্ছে দেশে সেন্ড করলেন, দেশে আপনার ভাই বাবা মা তাদের কাছে সেন্ড করলেন। এবং এই ঘটনা কিন্তু আমাদের সমাজে অহরহই ঘটতেছে যে আপনি বিদেশে গেছে, বিদেশে যাওয়ার পরে হচ্ছে প্রচুর টাকা পয়সা হচ্ছে দেশে পাঠিয়েছে, কিন্তু দেশে আসার পরে তার হচ্ছে আর কোনো টাকা নাই। টাকা ফ্যামিলির বা বিভিন্নভাবে খরচ হয়েছে। সবার ক্ষেত্রে যে এরকম হয় তা না, কিন্তু কারো কারো ক্ষেত্রে হয়। এই কারণে আমি বললাম যে এর আগেও আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে বিদেশে যাওয়ার সময় ব্যাংক অ্যাকাউন্ট করে যাবেন। বিদেশে যাওয়ার সময় অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট করে যাবেন এবং আপনার দেশে যে আপনার স্ত্রী সন্তান বাবা মা রেখে যাবেন তাদের জন্যই তো বিদেশে যাচ্ছেন, অ্যাকচুয়ালি ফ্যামিলির জন্যই তো বিদেশে যায়। তাদের কাছে টাকা পাঠাবেন। আপনি যা রোজগার করছেন, শুনতে খারাপ শোনা গেলেও অনেকেই খারাপ মনে করতে পারে, আপনি যা রোজগার করছেন সবটা না, সব টাকা পাঠানোর দরকার নাই। আপনার ধরেন আপনার বাবা মা দেশে আছে, বাবা মার যদি প্রত্যেক মাসে চলার জন্য খরচ হয় আনুমানিক হিসাব অনুযায়ী 5,000 টাকা, সেই ক্ষেত্রে আপনি 10,000 টাকা দেন, 15,000 টাকা দেন। কিন্তু আপনার স্যালারি যদি ভাই থাকে 40,000 টাকা আপনার সম্পূর্ণ টাকা আপনার পাঠানোর দরকার নাই, যদি না আপনার কোনো ঋণ বা অন্য কোনো খরচ না থাকে। আমার কথা হচ্ছে যে বাবা মা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে সাপোর্ট দিতে হবে, নিজেরটাও দেখতে হবে। আপনি খরচের ডাবল দেন, বাট সবটা না। বাদ বাকি যে টাকা সেটা যদি আপনার মাসে 5,000 টাকাও হয়, আপনি নিজের ওই যে অ্যাকাউন্টে পাঠাবেন, সঞ্চয় করবেন। বিদেশ থেকে ফিরে এসে 10 বছর পরে বা 20 বছর পরে আপনি বিদেশ থেকে ফিরে এসে দেশে এসে কি করবেন, সেই চিন্তাভাবনাটা আপনার বিদেশ যাওয়ার পর থেকেই করতে হবে। সেই প্ল্যানটা আপনার তারপর থেকেই করতে হবে। আপনি যদি 5 বছর বা 10 বছর বিদেশে থাকেন, 10 বছরে যদি আপনি অল্প অল্প করে সঞ্চয় করেন, আপনি দেখবেন যে দেশে আসার পর আপনার একটা ভালো অ্যামাউন্টের একটা সঞ্চয় আছে। সেই সঞ্চয় দিয়ে আপনি কোনো একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন। আবার আপনার বিদেশের জন্য হচ্ছে ছুটতে হবে না। ওই দিন ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে একজন প্রবাসী ভাই খুব দুঃখ করে বলছে যে কয় বছর যেন, আমার বছরটা ঠিক মনে নাই, 15 লাখ টাকা সে বিদেশ থেকে দেশে পাঠিয়েছে, কিন্তু তারপরে হচ্ছে মানে কোনো হচ্ছে তার দেশে কোনো সেভিংস নাই।
সো বিষয় হচ্ছে যে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট করে যেতে হবে। তাহলে আমরা হচ্ছে ঋণের জন্য কথা বলছিলাম, অভিবাসন ঋণ নিয়ে, যে ঋণের জন্য আপনার তিনটা জিনিস আমরা হচ্ছে পেয়েছি। যে তিনটা জিনিস আপনি যদি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নাও নেন, আপনার হচ্ছে বিদেশে যাওয়ার জন্য আপনার লাগবে, একটা হচ্ছে পাসপোর্ট, ভিসা, হচ্ছে ম্যান পাওয়ার। এই তিনটা জিনিস আপনি হচ্ছে পেলেন। এখন আপনার নিজের প্রয়োজনে, আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে নিজের প্রয়োজনে আপনার ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। তো এখন এইখানে আপনার একটা পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। ব্যাংক অ্যাকাউন্টের কিছুই হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টের কিছুই লাগবে না, একটা অ্যাকাউন্ট থাকতে হবে। কেন থাকতে হবে? আপনার যখন লোনটা স্যাংশন হবে, আপনাকে প্রবাসী কল্যাণ ব্যাংক একটা অ্যাকাউন্ট পেই একটা চেক দেবে। অ্যাকাউন্ট পেই চেক বলতে একটা চেক দিবে, ক্যাশ টাকা দিবে না, চেকটা আপনার অ্যাকাউন্টে নিয়ে জমা দিবেন এবং আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হবে। এখন আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, সেই ক্ষেত্রে আপনি টাকাটা ক্যাশ করবেন কীভাবে? এই কারণে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। 4টা প্রয়োজনীয় জিনিস গেল। এরপরে আসি 5 নম্বর প্রয়োজনীয় জিনিসে। 5 নম্বর প্রয়োজনীয় জিনিস শুরুতেই বলেছিলাম যে এই জিনিসটা প্রয়োজন হবে আপনার পাসপোর্ট করতে গেলে। পাসপোর্ট যখন করতে যাবেন তখনই আপনি তো ভোটার আইডি কার্ড ছাড়া বর্তমানে পাসপোর্ট করতে পারবেন না। এবং যারা আগে পাসপোর্ট করেছেন, বলেছি যে যদি ভোটার আইডি কার্ডের সাথে যদি পাসপোর্টের নাম, ঠিকানা, জন্ম তারিখ বা ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোর যদি মিল না থাকে, সেইগুলো হচ্ছে মিল করার চেষ্টা করবেন। তো এখন সেই ক্ষেত্রে ভোটার আইডি কার্ডের একটা কপি লাগবে। আমি 5 নম্বর হিসেবে লিখি এনআইডি কার্ডের কপি। এনআইডি কার্ডের কপি লাগবে। আমি অনেকক্ষণ আগে, প্রায় আধা ঘন্টা আগে আমার বিভিন্ন সময় লাইভ করেছি, খেলাধুলা, হাবিজাবি, আবল তাবল ভিডিও, বাট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে কথা বলছি এই প্রথম। তো প্রথমে বলেছিলাম যে আজকে কথা বলবো প্রবাসী কল্যাণ ব্যাংকের বিভিন্ন সেবাসমূহ নিয়ে। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আমাকে লাইভে করতে পারেন, আমি হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো প্রশ্ন যদি এমন হয় যে আমার জানা নাই, আমি হচ্ছে পরবর্তী সময়ে সেটা নিয়ে হচ্ছে রিসার্চ করে বা ঘাটাঘাটি করে বা ইনফরমেশন জেনে আমি হচ্ছে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আপনার এনআইডি কার্ড লাগবে, এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আর কি। এই গেল আপনার নিজের, আপনি বিদেশে যাচ্ছেন, আপনার নিজের 5টা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে গেল। 5টা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কী কী আমি আবার একটু রিমাইন্ডার দিই। একটা হচ্ছে পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি, কোনোটাই মূল কপি না, সবই হচ্ছে ফটোকপি। ভিসার ফটোকপি, ম্যান পাওয়ার কার্ড বা বিএমএটি কার্ডের ফটোকপি, ব্যাংক অ্যাকাউন্ট, আর হচ্ছে এনআইডি কার্ডের কপি। তুফাইল কমেন্টস করছে যে আমার ঋণ দেন, যাব কোন। তুফাইল, তুমি কই যাওয়া? তোমার ঋণ দিব? ছোটকাল থেকেই তো তুমি স্বপ্ন দেখতেছো যে তুমি হচ্ছে কানাডায় যাবা, কিন্তু তুমি তো কানাডায় হচ্ছে যাইতে পারো নাই। তোমার কানাডা যাওয়ার প্রিপারেশন হোক, তখন তুমি ঋণের জন্য এসো। আচ্ছা, যাই হোক, এরপরে আপনার প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ পেতে হলে আমাদের হচ্ছে এরিয়া ভাগ করা আছে। এরিয়া ভাগ করা আছে বলতে কেমন? যেমন আমরা সারা বাংলাদেশের সব মানুষকে হচ্ছে ঋণ দিতে পারবো না। টাঙ্গাইলে 3টা ব্রাঞ্চ আছে, মির্জাপুরে একটা ব্রাঞ্চ আছে, টাঙ্গাইল সদরে একটা ব্রাঞ্চ আছে, আর হচ্ছে ঘাটাইলে একটা ব্রাঞ্চ আছে। ঘাটাইল ব্রাঞ্চ থেকে আমরা যেমন ঋণ দিই ঘাটাইল, ধনবাড়ি, গোপালপুর, মধুপুর, এই 4টা উপজেলার মানুষকে, তেমনি টাঙ্গাইল ব্রাঞ্চেরও 4টা উপজেলা আলাদা করা আছে। টাঙ্গাইল ব্রাঞ্চ থেকে টাঙ্গাইল সদর, ভুয়াপুর, কালিহাতি এবং সখীপুরের উপজেলার মানুষকে টাঙ্গাইল ব্রাঞ্চ থেকে ঋণ দেয়। তেমনি আর বাদবাকি 4টা উপজেলা হচ্ছে মির্জাপুর থেকে ঋণ দেয়। ভারতে গিয়ে নেপালে গিয়ে তুমি যা করবা তার চেয়ে বেশি আয় রোজগার বা ইনকাম তুমি হচ্ছে দেশে থেকে করো। সো ভারত নেপাল যাওয়ার জন্য আমরা হচ্ছে ঋণ দিই না। আর কোনো ভ্যাগাবন্ডকেও আমরা ঋণ দিই না। তোমার মতো ভ্যাগাবন্ড যে ব্যাগ করে ঘুরে বেড়ায় রামপুর বাজার দিয়ে,
বুঝছো কি তো ফাইল? আচ্ছা, যাই হোক, এরপরে যে আপনি আপনার বাড়ি কোথায় তার জন্য সেইটা হচ্ছে লোকাল জনপ্রতিনিধিদের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র, যেটাকে আমরা নাগরিকত্ব সনদ বা চেয়ারম্যানের সার্টিফিকেট বলি, পৌরসভা বা হচ্ছে ইউনিয়ন পরিষদের যেখানে যার বাড়ি সেইখান থেকে চেয়ারম্যানের কাছ থেকে একটা নাগরিকত্ব সনদ লাগবে বা চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে। এটা তো হচ্ছে খুবই ইজি ওয়ে, চেয়ারম্যানের বা মেম্বারের কাছ থেকে নাগরিকত্ব সনদটা হচ্ছে নেওয়া যায়। নাগরিকত্ব সনদ কিন্তু ফটোকপি হলে চলবে না, নাগরিকত্ব সনদের মূল কপি লাগবে। আর হচ্ছে ছবি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সদ্য তোলা ছবি লাগবে। পাসপোর্ট সাইজের ছবি লাগবে হচ্ছে 4 কপি, মোট 4 কপি পাসপোর্ট সাইজের হচ্ছে ছবি লাগবে। এই জিনিসগুলো হচ্ছে যিনি বিদেশে যাবেন তার হচ্ছে ডকুমেন্টস। তো ঋণের প্রসিডিউর কিন্তু খুব জটিল না। এখন আমি আবার যদি হচ্ছে একটু রিমাইন্ডার দিই, সেই ক্ষেত্রে আপনি যখন বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তখন আপনার একটা পাসপোর্ট হাতে আছে, আপনার বিদেশে যাওয়ার জন্য ভিসা লাগবে, আপনার ম্যান পাওয়ার করতে হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এমনি করতে হবে, হচ্ছে আপনার বয়স 18 হলে বা আপনি পাসপোর্ট করতে গেলে অবশ্যই ভোটার আইডি কার্ড করেছেন, ভোটার আইডি কার্ড আপনার আছে, নাগরিকত্ব সনদটা লাগবে, আর লাগবে হচ্ছে আপনার ছবি। এই 5টা জিনিস আপনার কাছে আছে। আপনি এই 5টা জিনিস ছাড়া বা এই ম্যান্ডেটরি 5 থেকে 6টা জিনিস ছাড়া আপনি হচ্ছে বিদেশে যেতে পারবেন না। সো এই জিনিসগুলোর একটা করে কপি আপনার হচ্ছে লাগবে যদি আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে যান। এখন যে জিনিসগুলোর কথা আমি বললাম, যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলোর কথা আমি বললাম, এই ডকুমেন্টসগুলো আপনি যদি ঋণ নিতে নাও চান, সেই ক্ষেত্রেও এই ডকুমেন্টসগুলো আপনি বিদেশে যাওয়ার আগে এক সেট ফটোকপি করে বাড়িতে রেখে যাবেন। কখন কি প্রয়োজন হয় বলা যায় না। যেমন আমি আমার শাখার ছোট্ট একটা ঘটনা বলি। একজনকে আমি ঋণ দিয়েছি। ঋণ দেওয়ার পরে যখন কোভিডের সময় ছিল, করোনার সময় ছিল, তখন ম্যান্ডেটরি ছিল ভ্যাকসিনের কপিটা। এখনও আমরা হচ্ছে ভ্যাকসিনের একটা কপি রাখি, কারণ বিভিন্ন দেশে এখনও ভ্যাকসিন সনদ ছাড়া হচ্ছে এয়ারপোর্ট ক্রস করা যায় না। সো আমরা হচ্ছে ভ্যাকসিনের একটা সনদ আমরা হচ্ছে রেখে দিই। তো এখন এই যে ভ্যাকসিন সনদ, কোভিডের সময় যে ঋণ দিয়েছি, ভ্যাকসিন সনদটা মূল কপিটা সে বা হচ্ছে একটা কপি সে হচ্ছে আমাদের ঋণ নেওয়ার সময় হচ্ছে জমা নিয়েছে। এখন সৌদি আরবে তার কোনো একটা সমস্যা হয়েছে, সে ওই ভ্যাকসিনের কপিটা খুঁজে পাচ্ছে না এবং সেটা সে বাড়িতে কোথাও কপি করে রেখে যায়নি। এখন আসছে হচ্ছে তার মনে হয়েছে যে ব্যাংকে যখন ঋণ নিয়েছিলাম ব্যাংক থেকে, তখন হচ্ছে এক কপি জমা দিয়েছিলাম, তখন সে তার বাড়িতে থেকে লোকজন পাঠিয়েছে ব্যাংকে, যে ব্যাংকে যাও, গিয়ে দেখা হচ্ছে ওইখান থেকে কালেক্ট করতে পারো কিনা। এখন ইমার্জেন্সি সিচুয়েশন, বিদেশে আছে, আমাদের পরিশ্রম হলেও আমরা এই কয়েক হাজার ফাইলের মধ্যে থেকে তার ফাইল খুঁজে তার ভ্যাকসিন সনদটা বের করে কপি করে তারপর তাকে হচ্ছে ওই কপিটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে সৌদি আরব পাঠানো। সো আপনি ঋণ নেন অথবা না নেন, আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনার এক সেট করে কপি করে আপনি হচ্ছে বাড়িতে রেখে যাবেন এবং আরেক সেট আপনার সাথে নিয়ে যাবেন। এরপরে আসি যে ঋণ নিতে গেলে আপনারা ঋণ নিয়ে তো বিদেশে যাবেন। এখন আমরা এই ঋণটা আদায় করব কীভাবে? ঋণ আদায় না করলে তো আবার অন্য মানুষকে ঋণ দিতে পারবো না। রিকভারি একটা ভাইটাল ইস্যু আমাদের জন্য। তো বিষয় হচ্ছে যে ঋণ নেওয়ার জন্য আমরা নর্মালি 3 জন জামিনদার বা গ্যারান্টার রাখি। 3 জন জামিনদার বা গ্যারান্টার রাখি। যেহেতু গ্যারান্টার, জামিনদার বা সহজ ভাষায় বলতে গেলে জিম্মাদার, এখন যার 3 লাখ, 2 লাখ বা 1 লাখ টাকা ঋণ পরিশোধ করার সামর্থ্য আছে, তাকেই কিন্তু আমরা জামিনদার রাখবো। যার সামর্থ্য নাই, যেমন যে কিছুই করে না, স্টুডেন্ট, ঘুরে বেড়ায়, বেকার, এই সমস্ত মানুষ, এই যে যেমন হচ্ছে এই যে কাজীবাড়ির তুফাইলের মতো যে ভ্যাগাবন, এই টাইপের ভ্যাগাবন মানুষজন আমরা হচ্ছে জামিনদার হিসেবে রাখবো না। মোট কথা যে হচ্ছে যার প্রতি কোনো বিশ্বাস নাই, ট্রাস্ট নাই, যার সামর্থ্য নাই, তাকে আমরা গ্যারান্টার হিসেবে রাখবো না। গ্যারান্টার হতে হবে সচ্ছল, ট্রাস্টেড পারসন, এবং তার ঋণ পরিশোধ করার সামর্থ্য থাকতে হবে। এখন গ্যারান্টারের কী লাগবে? গ্যারান্টারের 3 জন গ্যারান্টার লাগবে। গ্যারান্টার
গ্যারান্টারের কী লাগবে সেটা বলার আগে আমি বলে নিই যে কারা গ্যারান্টার হতে পারবে। গ্যারান্টার হতে পারবে আপনার মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান বা আপনার নিকট আত্মীয়, মামা, চাচা, খালু, ফুফু, ফুপা, যে কোনো আপনার নিকট আত্মীয় স্বজন গ্যারান্টার হতে পারবে। এখন এই গেল সম্পর্কের বিষয়, যে এই সম্পর্কের লোকজন আপনার হচ্ছে গ্যারান্টার হতে পারবে। এছাড়া সমাজের গণ্যমান্য বা স্থানীয় সুপরিচিত ব্যক্তিবর্গ গ্যারান্টার হতে পারবে। তো এখন হচ্ছে যে প্রিন্সিপাল গ্যারান্টার হবে বা একজন গ্যারান্টার, আগেই বলেছি যে গ্যারান্টার হওয়ার শর্ত বাংলাদেশ ব্যাংক থেকে নির্ধারিত যে কারা কারা গ্যারান্টার হতে পারবে। গ্যারান্টার হওয়ার জন্য অবশ্যই তার আর্থিক সামর্থ্য থাকতে হবে। সে হচ্ছে বৃদ্ধ, নর্মালি 55 বা 60 বছরের ঊর্ধ্বে যারা তারা বৃদ্ধ, তাদের আমরা হচ্ছে গ্যারান্টার হিসেবে রাখবো না। আবার যারা ছাত্র, ঘুরে বেড়ায়, বেকার, 18 বছর বয়সের কম, তাদেরও আমরা হচ্ছে গ্যারান্টার হিসেবে রাখবো না। গ্যারান্টার এখন হচ্ছে কিছু কিছু হচ্ছে প্রবলেম আমরা ফেস করছি। যেমন অনেকের ভোটার আইডি কার্ড যখন আমরা করেছেন আপনারা, তখন অনেকের ভোটার আইডি কার্ডে হচ্ছে টিপসই আছে। তো টিপসই থাকলে, ভোটার আইডি কার্ডে যদি টিপসই থাকে বা যারা লিখতে পারে না নর্মালি, এখনও টিপসই দেয়, তো এগুলো একটু কমপ্লিকেশনস আসছে যে এদের গ্যারান্টার হিসেবে নেওয়ার জন্য। এই কারণে আমরা এগুলো হচ্ছে মানে এই টাইপের লোকজনকেও আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। সোহেল ভাই, তুফাইলের মতো মানুষকে হচ্ছে ঋণ দিয়ে ভরসা পায় না, ঋণ দেওয়ার জন্য ভরসা পায় না। বাট হচ্ছে সোহেল ভাই যদি বিশাল বড় যেরকম একটা ওয়ালটনের শোরুম আছে, এরকমের যদি শোরুম সোহেল ভাই নিজের থাকে, তাহলে সোহেল ভাইকে আমরা হচ্ছে ঋণ দিতে পারবো। এরপরে হচ্ছে গ্যারান্টারের কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেগুলো হচ্ছে আমি বলার চেষ্টা করি। গ্যারান্টারের 3 জন গ্যারান্টারের সবারই কমন জিনিস লাগবে, 3টা কমন জিনিস। একটা হচ্ছে কমন জিনিস, একটা হচ্ছে ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ড ছাড়া চলবে না, এনআইডি কার্ড ছাড়া চলবে না। ভোটার আইডি কার্ডের ফটোকপি, ভোটার আইডি কার্ডের ফটোকপি। একটা হচ্ছে নাগরিকত্ব সনদ বা চেয়ারম্যান সার্টিফিকেট। আর হচ্ছে 3 নম্বর হচ্ছে ছবি। এই 3টা জিনিস হচ্ছে কমন, 3 জন গ্যারান্টারের হচ্ছে কমন। এখন যে প্রিন্সিপাল গ্যারান্টার বলেছিলাম, 3 জন গ্যারান্টারের মধ্যে প্রিন্সিপাল গ্যারান্টারের 3 পাতা চেক লাগবে। সেভিংস অ্যাকাউন্টের 3 পাতা চেক লাগবে এবং অ্যাকাউন্টটা যে ঠিক আছে, অ্যাক্টিভ আছে, এটা বোঝার জন্য এটার জন্য হচ্ছে স্টেটমেন্ট লাগবে। তাহলে আপনার গ্যারান্টারের কাগজপত্রের মধ্যে কি গেল হচ্ছে ভোটার আইডি কার্ড, নাগরিকত্ব সনদ, 3 পাতা সেভিংস অ্যাকাউন্টের চেক, আর হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, কিন্তু এটা হচ্ছে ব্যক্তিগত নামেই অ্যাকাউন্ট হইতে হবে। কারেন্ট অ্যাকাউন্ট বা কারো ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামের অ্যাকাউন্টের চেক আমরা নর্মালি নিই না, আমরা সেভিংস অ্যাকাউন্টের চেকই হচ্ছে নিব। আর লাগবে হচ্ছে স্টেটমেন্ট। 3 জন জামিনদারের মধ্যে 3 জনেরই কিন্তু চেকের পাতা লাগবে না, চেকের পাতা লাগবে অনলি একজনের হচ্ছে চেকের পাতা লাগবে। এখন যার চেকের পাতা লাগবে, আমি শুরুতেই বলেছিলাম যে তার ঋণ পরিশোধ করার সামর্থ্য থাকতে হবে। এই সামর্থ্যটা আমরা কিভাবে যাচাই করব যে তার ঋণ পরিশোধ করার সামর্থ্য আছে কিনা বা সে কোনো আয় রোজগারের সাথে জড়িত কিনা। যদি আয় রোজগারের সাথে জড়িত থাকে বা চাকরি করে, যদি কেউ চাকরি করে, সেই ক্ষেত্রে এই জিনিসটা ম্যান্ডেটরি না। এই জিনিসটা আমরা যাচাই করি বা হচ্ছে তার আর্থিক সামর্থ্য যাচাই করার জন্য আমরা হচ্ছে নেই। এখন যে চাকরি করে তার অবশ্যই একটা অফিসিয়াল আইডি কার্ড আছে, অথবা তার নিয়োগপত্র আছে, অথবা হচ্ছে স্যালারি শিট আছে। অপশনাল হিসেবে আমরা এই অথবা যে ব্যবসা করে তার কি আছে, তার ট্রেড লাইসেন্স আছে। ট্রেড লাইসেন্স একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস। তো হচ্ছে যার আমরা চেক নিচ্ছি তার আর্থিক সামর্থ্য যাচাই করার জন্য আমরা ট্রেড লাইসেন্স অথবা চাকরি বাকরি করলে তার পরিচয়পত্রের একটা কপি আমরা অপশনাল হিসেবে রেখে দিচ্ছি। আমি আবারও বলছি, এই জিনিসটা নট ম্যান্ডেটরি। তো এই ডকুমেন্টসগুলো আপনার হচ্ছে লাগবে। এর বাইরে
এর বাইরে আপনার হচ্ছে কোনো ডকুমেন্টস হচ্ছে লাগবে না, এর বাইরে কোনো ডকুমেন্টস আপনার লাগবে না। আমি আবার তাহলে হচ্ছে শুরু থেকে বলি যে যদি কেউ ওয়ার্কিং ভিসায় কাজের জন্য বিদেশে যেতে চান, সেই ক্ষেত্রে যদি আপনার প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি ঋণ নিতে চান, সেই ক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস লাগে। এইখানে একটা কথা বলে রাখি, বর্তমানে হচ্ছে ব্যাংকিং সেক্টরে ঋণের সুদের হার বর্তমানে সুদের হার 14%-এর উপরে 14%-এর উপরে হচ্ছে বর্তমানে হচ্ছে সুদের হার। কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক এখনও 9% ইন্টারেস্টে আপনাদের হচ্ছে ঋণ দিচ্ছে। এই 9% ইন্টারেস্টে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক এখনও 9% ইন্টারেস্টে ঋণ দিবে। এই যে ঋণটা আপনার দিচ্ছে, আমি আগেও বলেছি যে ঋণের সর্বোচ্চ অ্যামাউন্ট হচ্ছে 3 লাখ টাকা, কিন্তু যাচাই বাছাই করে যাকে যা দেওয়া যায়, যা বা যার যেরকম প্রয়োজন। এখন 3 লাখ টাকা লোন হলেও সবার 3 লাখ টাকা প্রয়োজন না, কারো 1 লাখ টাকা শর্টেজ থাকে, কারো হচ্ছে 2 লাখ টাকা শর্টেজ থাকে। এখন আপনার যদি 1 টাকাও না থাকে, নিজের যদি 1 টাকাও না থাকে, বাংলাদেশে এখন পর্যন্ত এমন অবস্থায় যায় নাই যে হচ্ছে খুবই মানে হচ্ছে এখনও বিদেশের মার্কেটটা বা শ্রম বাজারটা এখনও হচ্ছে ফিক্সড না, একটা ভালনারেবল পজিশনে এখনও আছে। কারণ কেন বললাম যে আপনি গিয়ে কী কাজ পাচ্ছেন, কত টাকা বেতন পাচ্ছেন, এটা কয়েকটা দেশ ছাড়া আর সব দেশে নির্দিষ্ট করে বলা যায় না। সিঙ্গাপুরের ক্ষেত্রে হচ্ছে বলা যায় যে সে গিয়ে কাজ করতে পারবে, বাট সৌদি আরবের ক্ষেত্রে আমরা এই কথাটা বলতে পারবো না। কিন্তু আমাদের দেশ থেকে বেশিরভাগ লোকজন যায় হচ্ছে সৌদি আরবে। এই কারণে আমার পরামর্শ হচ্ছে, যদি আপনার ধরেন আপনার 4 লাখ টাকা লাগবে, এখন আপনার নিজের যদি 2 লাখ টাকা থাকে বা আপনি নিজে যদি ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনি আর বাদ বাকি টাকা হচ্ছে ব্যাংক থেকে লোন নিয়ে বা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করে বিদেশে যেতে পারেন। কিন্তু আপনার যদি ভাই 1 টাকাও না থাকে, 5 লাখ টাকা বা 6 লাখ টাকাই যদি হচ্ছে তোফায়েল, নিউজিল্যান্ডে যদি হচ্ছে তুমি যাও, যদি ওয়ার্কিং ভিসা হয়, হ্যাঁ, এতক্ষণ তোফায়েল হচ্ছে খুবই আবল তাবল হচ্ছে কথা বললো, বাট হচ্ছে তোফায়েল এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। আমি তোফায়েলের প্রশ্নটা উত্তর দিচ্ছি। যদি তোফায়েল প্রশ্ন করেছে যে নিউজিল্যান্ড যদি কেউ যায়, সেই ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন দিবে কিনা। যদি নিউজিল্যান্ড বাংলাদেশ থেকে বৈধভাবে ওয়ার্কিং ভিসা হয়, মানে কাজ করার ভিসা হয়, এবং যদি ম্যান পাওয়ার হয়, তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংক তোফায়েল তোমাকে লোন দিবে যদি তুমি নিউজিল্যান্ড যেতে চাও। বাট যদি তুমি স্টুডেন্ট ভিসায় যাও, যেমন তুমি কয়েকদিন আগে আমি জানি যে তুমি নেপাল গিয়ে ঘুরে আসলা, ভিজিট ভিসা, সেই ক্ষেত্রে ভিজিট ভিসায় বা স্টুডেন্ট ভিসায় আমরা বা প্রবাসী কল্যাণ ব্যাংক লোন দিতে পারে না। শুধুমাত্র প্রবাসী কল্যাণ ব্যাংক শুধুমাত্র লোন দেয় ওয়ার্কিং ভিসায়। নিউজিল্যান্ড কেন, যে কোনো দেশে যদি ওয়ার্কিং ভিসা হয় এবং সেটা যদি বৈধ হয়, তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন দিবে। ম্যান পাওয়ার হইতে হবে। এরপরে যে জিনিসটা বলতেছিলাম যে লোনের 7 লাখ টাকা যদি খরচ হয়, 7 লাখ টাকা ধার করে বিদেশে যাওয়ার দরকার নাই। কারণ বিদেশে গিয়ে আপনি কি অনিশ্চয়তার মধ্যে পড়বেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এরপরে আসি, যদি আপনি ঋণ নেন, ঋণটা কিভাবে আপনি পরিশোধ করবেন, পরিশোধ সূচিটা কি। আপনি ঋণ নেওয়ার আগে, মানে ঋণের প্রসিডিওর বলার আগে আমার এই পরিশোধ সূচিটা বলা উচিত ছিল, কিন্তু যাই হোক, আমি হচ্ছে ঋণের প্রসিডিওরটা শেষ করেছি। এখন আমি পরিশোধ সূচিটা বলি। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে ভিসার মেয়াদের উপরে নির্ভর করে 1 বছর থেকে 3 বছর মেয়াদি হচ্ছে মেয়াদ ঋণ হয়। আমি আবারও বলি, 1 বছর থেকে 3 বছর মেয়াদি লোন হয়। যেমন 1 বছর কোন দেশে হয়, নর্মালি মানুষজন আমাদের যারা সিঙ্গাপুর যায়, সিঙ্গাপুরের আপনারা সবাই জানেন যে যারা বিদেশ বা এই সেক্টরটা নিয়ে কাজ করে, যারা সিঙ্গাপুর যায়, সিঙ্গাপুরের আইপির মেয়াদ হয় নর্মালি 1 বছর। তো সিঙ্গাপুরের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন দেয় 1 বছর মেয়াদি, এবং সেটা হচ্ছে 10টা কিস্তিতে পরিশোধ করতে হয়। আর অন্যান্য দেশের ক্ষেত্রে, যেমন সৌদি আরবের কথা বলি, সৌদি আরবের ক্ষেত্রে 3 বছর মেয়াদি ঋণ দেওয়া যায়। 3 বছর মেয়াদি যদি ঋণ হয়, সেই ক্ষেত্রে 2 মাস গ্রেস পিরিয়ড হবে, 34টা কিস্তিতে লোন পরিশোধ করতে হবে। যদি 2 বছর মেয়াদি ঋণ নেন, সেই ক্ষেত্রে হচ্ছে 2 মাস, এই ক্ষেত্রে 2 মাস গ্রেস পিরিয়ড হবে,
22টা কিস্তিতে লোন পরিশোধ করতে হবে। 2 মাস গ্রেস পিরিয়ড মানে আপনাকে যেদিন প্রবাসী কল্যাণ ব্যাংক চেক দিল, চেক দেওয়ার পরে আপনার 2 মাস আপনি হচ্ছে ছাড় পাবেন। আপনার ঋণের কিস্তি গিয়ে পড়বে 3য় মাসে গিয়ে। আপনার এরপরে থেকে প্রত্যেক মাসে আপনাকে হচ্ছে ইনস্টলমেন্ট জমা দিতে হবে। ইনস্টলমেন্ট জমা দেওয়ার প্রসিডিওরটা আমি বলেছি, আবারও বলি, ইনস্টলমেন্ট যদি ডিউ হয়, ডিউ অ্যামাউন্টের উপরে কিন্তু বাড়তি হচ্ছে ইন্টারেস্ট হবে। ইনস্টলমেন্ট প্রত্যেক মাসে হচ্ছে জমা দিতে হবে প্রবাসী কল্যাণ ব্যাংকের যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলোতে, অথবা সোনালী ব্যাংকের কাউন্টারে গিয়ে জমা দিতে পারবেন, অথবা সোনালীর ই-সেবা অ্যাপস আছে, ই-সেবা অ্যাপসের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে পারবেন, অথবা প্রবাসী কল্যাণ ব্যাংকের স্মার্ট পে নামে একটা অ্যাপস আছে। অ্যাপসের প্রসিডিওরটা আমি আমার লাইভের শুরুতে আমি দেখিয়েছি। তো এই ই-সেবা অ্যাপসের মাধ্যমেও আপনার হচ্ছে ইনস্টলমেন্ট জমা দিতে পারবেন। তাহলে বিষয় হচ্ছে যে প্রবাসী কল্যাণ ব্যাংক বেশ কয়েক ধরনের ঋণ দেয়। অভিবাসন ঋণ দেয়। অভিবাসন খাতে 2 ধরনের ঋণ দেয়। একটা গেল অভিবাসন ঋণ। বিদেশে যাওয়ার জন্য ঋণের প্রসিডিউরটা সম্পর্কে আমি হচ্ছে মোটামুটি বিস্তারিত কথা বললাম। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে, আমার হচ্ছে নর্মালি যে প্রশ্নগুলো আপনারা করেন আমাকে অফিসে বা বিভিন্ন সময়, আমি আমার অবসর সময়ে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আমি হচ্ছে ভিডিও বানানোর চেষ্টা করি। আমার প্রোফাইলেই নর্মালি আমি হচ্ছে শেয়ার করি। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলও আছে, ইউটিউব চ্যানেলে হচ্ছে শেয়ার করার চেষ্টা করি আর কি। তো বিষয়টা হচ্ছে যে আমার উদ্দেশ্য হচ্ছে টাকা পয়সা ইনকাম করা না। এই যে ভিডিওগুলো করি, কাজ করি, দিন শেষে হচ্ছে যে কাজ করি সেই কাজগুলো করেই যদি বাড়তি কিছু মানুষকে হেল্প করা যায় বা হচ্ছে কিছু ইনফরমেশন দিয়ে সহায়তা করা যায়, এটা একটা আত্মতৃপ্তির জায়গা, মানসিক একটা প্রশান্তির জায়গা। এই মানসিক প্রশান্তির জায়গা থেকেই, যেহেতু নর্মালি আমাদের রুটিন হয়ে গেছে এখন এমন যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা ফোনের দিকে তাকাই, ফোন দেখি, ফেসবুকে থাকি। এই ফোন ফেসবুকে থাকি বা এই ফোন ফেসবুক নিয়ে থাকি বিধায় যে হচ্ছে ফোন বা ফেসবুকে কিছু তথ্য আমি শেয়ার করি আপনাদের জন্য। এটাই হচ্ছে মূলত আমার উদ্দেশ্য, যে আমি যে প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে পাই সেই প্রশ্নগুলো নিয়ে, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমার অবসর সময়ে আমি হচ্ছে ভিডিও বানানোর চেষ্টা করি। অভিবাসন ঋণ নিয়ে কথা বলছিলাম। অভিবাসন ঋণের একটা পার্ট সম্পর্কে আমি হচ্ছে শেষ করলাম। এরপরে যদি কেউ ছুটিতে আসেন, আপনাদের একটা প্রশ্ন হচ্ছে পাই যে আমি ছুটিতে আসছি, আমি কি ঋণ পাবো কিনা? হ্যাঁ, যারা ছুটিতে আসেন তারাও ঋণ পাবেন, অভিবাসন ঋণই পাবেন। তাদের কোনো ব্যবসা বাণিজ্য কিছুই করতে হবে না। আপনি যে ছুটিতে আসছেন, আবার বিদেশে যাবেন, আপনার বিমান টিকিট বা আনুষঙ্গিক কিছু খরচ থাকে, সেগুলো হচ্ছে মেটানোর জন্য হচ্ছে আপনি লোন নিতে পারবেন। এই ক্ষেত্রেও ছুটিতে আসলেও সর্বোচ্চ 1,03,000 টাকা লোন নিতে পারবেন। আবারও বলি, সর্বোচ্চ 3 লাখ টাকা লোনের সিলিং আছে দেখেই আমরা আপনাকে যে 3 লাখ টাকায় বা ব্যাংক আপনাকে 3 লাখ টাকায় লোন দেবে এমন সরি, আমার লাইভে একটু কী জানি হয়েছিল, বুঝলাম না, ক্যামেরা উল্টাপাল্টা হয়ে গেছিলো। যাই হোক, যে 3 লাখ টাকা ঋণের সিলিং থাকলেই যে ব্যাংক আপনাকে 3 লাখ টাকা লোন দিবে, বিষয়টা এমন না। অনেক কিছু যাচাই বাছাই করে ব্যাংক আপনাকে লোন দিবে। তো এখন আসি যে ছুটিতে এসে যদি আপনি ঋণ নিতে চান, সেই ক্ষেত্রে আপনার কী কী লাগবে। ছুটিতে আসলে ঋণ নিতে গেলে এতক্ষণ যা বললাম যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনার যে যে ডকুমেন্টসগুলো লাগে, আপনার ছুটিতে এসে ঋণ নিতে গেলেও ঠিক সেম ডকুমেন্টসগুলোই আপনার লাগবে, একদম সেম ডকুমেন্টসগুলো। জামিনদার 3 জনই লাগবে। 3 জনের যা যা বলেছিলাম, সবার ভোটার আইডি কার্ড, চেয়ারম্যানের সার্টিফিকেট, ছবি, তারপরে হচ্ছে একজনের 3 পাতা চেক স্টেটমেন্ট, এগুলো কমন জিনিস, সেগুলো লাগবে। এখন ছুটিতে আসলে তো আপনার হচ্ছে একটা প্রশ্ন আসতে পারে, ছুটিতে যারা আসছে তাদের তো ম্যান পাওয়ার কার্ড থাকে না, তাদের হচ্ছে ভিসা বা ভিসা প্রথম যে ভিসা ছিল সেই ভিসাটা থাকবে না।
ছুটিতে আসলে ঋণ নিতে গেলে ম্যান পাওয়ার কার্ড লাগবে না। যেমন সৌদি আরবের ক্ষেত্রে যদি বলে, সৌদি আরব থেকে যদি কেউ ছুটিতে আসে তার হচ্ছে ছুটির পেপার থাকে। ছুটির পেপারটার মধ্যে লেখা থাকে যে তার কতদিন সে বাংলাদেশে থাকতে পারবে, কতদিনের মধ্যে তার সৌদি আরবে রিটার্ন করতে হবে, এই ছুটির পেপারটা লাগবে। আর লাগবে কি, আপনি যখন বিদেশে যান, যারা বিদেশে গিয়েছেন তারা জানেন যে যখন আপনি আমাদের এয়ারপোর্টটা লিভ করেন বা এয়ারপোর্ট ত্যাগ করেন, তখন আপনার পাসপোর্টে গোল একটা সিল দেয় বা আয়তকার একটা সিল দেয়, ডিপার্চার লেখা। মানে আপনি যে প্রস্থান করতেছেন বাংলাদেশ, সেইটা লেখা একটা হচ্ছে সিল দেয়। এখন আপনার হচ্ছে ওই সিলের পাতাটা লাগবে। এবং যখন আবার হচ্ছে বাংলাদেশে হচ্ছে ইন করেছেন, ছুটিতে বাংলাদেশে এসেছেন, ওই সময়ও আপনার পাসপোর্টে অ্যারাইভাল, মানে যাওয়ার সময় আপনার ডিপার্চার সিল করবে, আসার সময় আপনার হচ্ছে অ্যারাইভাল সিল করবে। এই সিলের দুটো পাতা আপনার হচ্ছে লাগবে। তা আপনার হচ্ছে ভিসার পরিবর্তে আপনার লাগলো কি, ভিসার পরিবর্তে আপনার লাগবে হচ্ছে ছুটির পেপার। এটা দেশ ভেদে ভিন্ন হয়। আমি সৌদি আরবের কথা বললাম। সৌদি আরবের ক্ষেত্রে ছুটির পেপার হয় দুবাই, কাতার, কুয়েত বা ওমান। অন্যান্য দেশের ক্ষেত্রে হচ্ছে এটাকে কি বলে, সিআইপি কার্ড বলে অথবা আকামা কার্ড বলে বা রেসিডেন্সি কার্ড বলে। যে দেশে যে নামে পরিচিত হোক, কমন জিনিস হচ্ছে বা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার কতদিন মেয়াদ আছে, আপনি আবার ছুটির থেকে এসে আপনি আবার বিদেশে ঢুকতে পারবেন কিনা, সেই অ্যাক্সেস বা সেই পারমিশনটুকু আপনার আছে কিনা, এইটুকু আমরা হচ্ছে যাচাই করি। আবার মালয়েশিয়ার ক্ষেত্রে যেটা হয়, মালয়েশিয়ার ক্ষেত্রে পাসপোর্টের মধ্যে যে ভিসা স্ট্যাম্পিং হয়, সেই স্ট্যাম্পিংয়ের মধ্যে ডেট থাকে যে কতদিন পর্যন্ত কত দিনের ভিসার মেয়াদ আছে। তো মালয়েশিয়ার ক্ষেত্রে আপনার ওই পাসপোর্টের ওই ভিসা লাগানো পাতাটা লাগবে। কাতার, কুয়েত, বাহরাইন, ওমান বা অন্যান্য দেশের ক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে সিআইপি কার্ড, আকামা কার্ড বা ইকামা কার্ড বা হচ্ছে যে নামে পরিচিত। আর হচ্ছে সৌদি আরবের ক্ষেত্রে ছুটির পেপার। এই জিনিসগুলো হচ্ছে আপনার কমন। আর এছাড়া হচ্ছে ডিপার্চার অ্যারাইভাল সিলের কপি, আর পাসপোর্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এনআইডি, নাগরিকত্ব সনদ, এই জিনিসগুলো হচ্ছে কমন ইস্যু, লাগবে এইগুলো। আর তিনজন গ্যারান্টারের হচ্ছে সবার ভোটার আইডি কার্ড, চেয়ারম্যানের সার্টিফিকেট, ছবি অ্যান্ড হচ্ছে একজনের 3 পাতার চেক স্টেটমেন্ট। এই জিনিসগুলো হচ্ছে কমন। এখন একটা ঋণের বিস্তারিত আমি হচ্ছে বললাম। এই অভিবাসন বা বিদেশে যাওয়ার ঋণের জন্য যদি কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে, সেই ক্ষেত্রে আমাকে ফোন দিতে পারেন, মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে। ফোনের চেয়ে নর্মালি দেখা যাচ্ছে যে মেসেজটা বেশি কমফোর্টেবল, কারণ হচ্ছে ফোন দিলেন আমি হয়তো ব্যস্ত থাকলাম, আমি রিসিভ করতে পারলাম না। অফিস টাইমে নর্মালি হচ্ছে ব্যস্তই থাকি বলা যায়। আমাকে যদি হচ্ছে মেসেজ দিয়ে রাখেন, বা এখন হচ্ছে ভয়েস SMS অনেকেই হচ্ছে সেন্ড করেন হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে, যদি ভয়েস SMS দিয়ে রাখেন, আমি আমার ফ্রি টাইমে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা গেল অভিবাসন ঋণ। পুনর্বাসন ঋণের সেক্টরটা প্রবাসী কল্যাণ ব্যাংকে হচ্ছে অনেক সেক্টরে প্রবাসী কল্যাণ ব্যাংক পুনর্বাসন খাতে ঋণ দেয়। হচ্ছে কি ডকুমেন্টস নিয়ে আমার মনে হয় আরেক দিন কথা বলতে হবে। আজকে হচ্ছে পুনর্বাসন ঋণের ডকুমেন্টস বা হচ্ছে বিস্তারিত প্রসিডিওর নিয়ে হচ্ছে বলতে গেলে হচ্ছে মনে হয় কভার করতে পারবো না। তারপরে আমি বলে রাখি যে পুনর্বাসন খাতে প্রবাসী কল্যাণ ব্যাংক হচ্ছে কেমন ঋণ দেয়। যারা বিদেশ থেকে অনেকেই হচ্ছে চলে আসছেন একবারে, অনেকেই একবারে চলে আসে, বিভিন্ন কারণে চলে আসে, বিদেশে থাকতে ভালো লাগে না, ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, এই সমস্ত কারণে অনেকেই চলে এসে দেশে কিছু একটা করার চেষ্টা করেন। এরকম যারা বিদেশ থেকে চলে এসেছেন তাদের আমরা হচ্ছে বা প্রবাসী কল্যাণ ব্যাংক তাদের লোন দেয়। তাদের কোনো একটা ব্যবসা বাণিজ্য থাকলে বা কোনো প্রজেক্ট থাকলে বা প্রকল্প বা খামার থাকলে তাদের প্রবাসী কল্যাণ ব্যাংক লোন দেয়। এই লোনের প্রসিডিওরটা আবার অভিবাসন লোনের চেয়ে একটু অন্যরকম। আরেকদিন এই লোনের বিস্তারিত নিয়ে কথা বলবো। আজকে জাস্ট খালি বলে রাখি, নারী পুরুষ নির্বিশেষে যেই বিদেশ থেকে চলে এসেছেন তারাই হচ্ছে
কিছু যদি করতে চান বা কিছু করেন, রানিং কোনো বিজনেস থাকে, ঋণ নিতে পারবেন। আর এমন অনেক ফ্যামিলি আছে যে আপনি বিদেশে আছেন, এখন হচ্ছে আপনার স্ত্রী বা আপনার হচ্ছে ভাই বা আপনার বাবা দেশে একটা লেয়ার ফার্ম বা পুকুর, মাছের পুকুর আছে, পুকুরটা বড় করতে চান। সেই ক্ষেত্রে যারা দেশে আছেন বা যে ফার্মটা বা বিজনেসটা যে দেখাশোনা করবে, এই রকমের কেউ ঋণ নিতে পারবে। এটাকে আমরা বলি বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ। এটা প্রবাসী কল্যাণ ব্যাংক চালু করেছিল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে। এই লোনটা এখনও কন্টিনিউ আছে, আমরা এই লোনটা দিচ্ছি পুনর্বাসন খাতে। এই আর এছাড়া আমরা লোন দিয়েছি। এই লোনের ইন্টারেস্টগুলো কেমন হয়, যদি কোনো নারী বিদেশ থেকে চলে আসেন বা হচ্ছে অভিবাসী বৃহৎ পরিবার ঋণটা নিতে চান, সেই ক্ষেত্রে যদি নারী হন, নারীদের জন্য আমাদের ঋণের ইন্টারেস্ট রেট হচ্ছে বা প্রবাসী কল্যাণ ব্যাংকের ইন্টারেস্ট রেট হচ্ছে 7%, আর পুরুষদের জন্য 9%। আমি আগেও বলেছি যে বর্তমানে মার্কেটে ইন্টারেস্ট রেট প্রায় 14%, 14%-এর কাছাকাছি। সেই ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক এখনও 9% ইন্টারেস্টে ঋণ দিয়ে যাচ্ছে। এই ইন্টারেস্ট রেট বাড়ার পসিবিলিটি খুব কম, 9% ইন্টারেস্ট থাকবে। এই হচ্ছে মোটা দাগে প্রবাসী কল্যাণ ব্যাংকের সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত। ভাবি কমেন্টস করেছে যে বাসায় আসার পর মনে হয় হচ্ছে মন ব্যাংকে পড়ে থাকে। মন ব্যাংকে পড়ে থাকে না ভাবি। বিষয় হচ্ছে যে কাজ করি সেই কাজগুলো নিয়ে মনটা আসলে এইখানেই পড়ে থাকে। অনেকেই হচ্ছে জানেন যে এই ব্যাংকে বা এই কর্পোরেট চাকরিতে ঢোকার আগে আমি হচ্ছে ফুল টাইম মিডিয়ায় কাজ করেছি দীর্ঘ একটা সময়। 2009 থেকে শুরু করে 2015 সাল পর্যন্ত প্রায় 6 বছর একদম প্রফেশনালি আমি মিডিয়ায় কাজ করেছি। এর মধ্যে হচ্ছে নিজের খেয়ে বনের মোষ তাড়িয়েছি, থিয়েটার করেছি, মঞ্চে হচ্ছে অ্যাক্টিং করেছি, আবার হচ্ছে প্রফেশনালি দেশ টিভিতে কাজ করেছি। দেশ টিভিতে হচ্ছে একটা প্রোগ্রাম খুব জনপ্রিয় দূরপাট, ওয়ালিদ ভাইয়ের সাথে দূরপাট প্রোগ্রামটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার হিসেবে কাজ করেছি। এরপর শেষ মুহূর্তে দীর্ঘ সময় বিজ্ঞাপনে কাজ করেছি। বিজ্ঞাপনে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার, মানে ক্যামেরার পেছনে একটা দীর্ঘ সময় কাজ করেছি। এখন এরপরে বিশেষ একটা কারণে শিফট করেছি, যে মিডিয়া বা আমার প্যাশনের জায়গা ছিল হচ্ছে মিডিয়া। তো এই প্যাশনটাকে সবাই প্রফেশন হিসেবে নিতে পারে না, যারা নিতে পারে তারা সৌভাগ্য, তারা মন দিয়ে কাজ করতে পারে। তো এখন আমার দুর্ভাগ্য যে আমি আমার প্যাশনটাকে প্রফেশন হিসেবে নিতে পারিনি বা হচ্ছে নেইনি। আমি 15-র পরে হচ্ছে প্রফেশনটা শিফট করে আমি হচ্ছে ব্যাংকের চাকরিতে ঢুকেছি বা ডেবিট ক্রেডিটে আসছি, ব্যাংকে আসছি। এখন হচ্ছে ব্যাংকিং সময়টুকু বাদ বাকি সময়টুকু হচ্ছে যখন বিভিন্ন দিকে যাই বা বন্ধুদের সাথে যখন ঘুরি বা বিভিন্ন জায়গায় যখন যাই, তখন দেখা যাচ্ছে যে সবাই ছবি উঠে, আমি দেখা যাচ্ছে যে সবার ছবি নর্মালি তুলি বা ভিডিও করি। সেইগুলোই হচ্ছে এখন যেহেতু হচ্ছে লিখলে মানুষজন হচ্ছে খুব একটা পড়ে না, মানে লেখালেখির বা স্ট্যাটাসের দিন শেষ, এখন ভিডিও কন্টেন্ট বা হচ্ছে ভিডিওর যুগ, সবার হাতে হাতে ক্যামেরা। এই সব চিন্তাভাবনা থেকে
বা মাঝে মাঝে হচ্ছে এই সময়টুকু এইভাবে স্পেন্ড করি আর কি। এটা বলা যায় হচ্ছে আমার মানে মনের খোরাক আর কি। অফিসের জায়গায় আছে হচ্ছে আমি অবশ্য সময়টুকু আমার জায়গায় আছি আর কি। এই হচ্ছে বিষয়। আনঅফিসিয়ালি অনেক লাইভ ছিল, আজকে অফিসিয়ালি প্রথম লাইভ ছিল, বিশেষ করে আমার ব্যাংকের সার্ভিস সমূহ নিয়ে আজকে প্রথম লাইভ ছিল। আমি হচ্ছে একটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বললাম যে কেন বললাম, কারণ এই হচ্ছে বিষয়গুলো নিয়ে অনেক কনফিউশন থাকে, প্রচুর কনফিউশন থাকে, অনেকের অনেক ঘুরতে হয়। প্রথমে দেখা যাচ্ছে যে বিদেশে যাবেন, হচ্ছে ফাইন্যান্সটা কিভাবে হবে সেই চিন্তাভাবনায় যে ভিসা করার আগেই একবার অফিসে আসেন। আপনারা অফিসে এসে হচ্ছে জিজ্ঞেস করেন যে কি কি লাগবে। একদিন গেল, আপনার একদিন গেল, অনেক দূর দূরান্ত থেকে আসেন, একদিন গেল কি কি লাগে হচ্ছে জেনে যান। এরপরের হচ্ছে সেই কাগজপত্রগুলো জেনে যান, ভিসা হয়, ভিসার পরে আবার একদিন আসেন যে এই কাগজপত্র নিয়ে আসছি, ঠিক আছে কিনা, সেই কাগজপত্রগুলো আমরা আবার দেখি। আবার দেখার পরে হয় কি যে আবার যখন দেখি তখন দু একটা কাগজ হচ্ছে বা ডকুমেন্টস দু একটা ল্যাপস থাকে, মানে অনেক ডকুমেন্টস যেগুলো হচ্ছে নর্মালি একজন সাধারণ মানুষের পক্ষে অ্যাট ওয়ান চান্সে হচ্ছে জোগাড় করা হচ্ছে একটু কঠিন। আবার নিয়ে আসে, আমরা আবার দেখি, আবার হচ্ছে সমস্ত জামিনদার নিয়ে একদিন তাকে যখন তার সমস্ত ডকুমেন্টস কমপ্লিট থাকে আমরা একদিন হচ্ছে শিডিউল দিই যে এই তারিখে আপনি হচ্ছে আপনার গ্যারান্টার সহ নিয়ে অফিসে আসবেন, অফিসিয়ালি আপনি আবেদন করে যাবেন। এরপরে একদিন আসেন, তাহলে 3-4 দিন হলো। অ্যান্ড দেন আবেদনটা আমরা অফিসিয়ালি নেওয়ার পরে তারপরে আমরা কি করি, আমরা হচ্ছে আবেদনটা বা তার সমস্ত ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করে হচ্ছে চেক করি। চেক করার পরে আমরা তাকে আরেক দিন ডাকি চেক রিসিভ করার জন্য। তো এই যে হচ্ছে 4 থেকে 5 বার ব্যাংকে আসতে হয়। এখন যদি আপনার কাছে ইনফরমেশনগুলো আগে থেকেই থাকে যে হচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে, আপনি নর্মালি এই ডকুমেন্টসগুলো হচ্ছে আগে থেকেই হচ্ছে জোগাড় করে রাখতে পারেন বা ব্যবস্থা করে রাখতে পারেন। সেই ক্ষেত্রে আপনার ভিসা হলে, ম্যান পাওয়ার হলে আপনি একবার মাত্র অফিসে আসবেন, অফিসে এসে ডকুমেন্টসগুলো যে কোনো ব্রাঞ্চে গিয়ে ডকুমেন্টসগুলো দেখাবেন। ডকুমেন্টসগুলো দেখানোর পরে যদি হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো সব ঠিক থাকে তাহলে হচ্ছে আপনি একটা ডেট বা একটা শিডিউল নিয়ে যাবেন কবে আপনার ফাইনালি ওই ব্রাঞ্চ বা আপনার আপনার আবেদনটা ফাইনালি রিসিভ করবে। আবেদন রিসিভ করার পরে লোনটা যদি অ্যাপ্রুভ হয়, সব কিছু ডকুমেন্টস চেক করার পরে দেন আপনি হচ্ছে চেকটা রিসিভ করার জন্য আসবেন। এই ক্ষেত্রে আপনার হচ্ছে 2 থেকে 3 বার আপনার হচ্ছে ব্যাংকে আসতে হলো। তো এই কারণে আমার নর্মালি হচ্ছে তথ্যগুলো শেয়ার করা। যাই হোক, ভালো থাকবেন সবাই। প্রায় ঘন্টাখানিক আমি লাইভে কথা বললাম। জীবনে ক্যামেরার পেছনে থেকে, যেটা একটু আগে বললাম, ক্যামেরার পেছনে থেকে অনেক ডিরেকশন দিয়েছি, এটা এইভাবে করেন, এটা এইভাবে করেন, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা এইভাবে করেন। বাট ক্যামেরার সামনে গিয়ে কথা বলা কঠিন। প্রায় 1 ঘন্টা টানা হচ্ছে কেউ দেখুক বা না দেখুক, আমি তো আমাকে দেখছি, আমি দেখতেছি, আমার ফ্রন্ট ক্যামেরা দেওয়া, আমি আমাকে দেখছি। তো নার্ভাসনেস কাটিয়ে প্রায় টানা 1 ঘন্টা কথা বলা সবার জন্যই কঠিন, আমার জন্য কঠিন ছিল। যাই হোক, প্রথম লাইভ করলাম, লাইভে ভিডিওটা হচ্ছে পোস্ট করব, জানাবেন কেমন হলো। আর এরপরে কোনো প্রশ্ন বা যে বিষয় সম্পর্কে প্রবাসী রিলেটেড যে কোনো বিষয় সম্পর্কে যদি হচ্ছে জানতে চান, আমাকে হচ্ছে মেসেজ দিয়ে রাখবেন। আমি সেই বিষয় সম্পর্কে তথ্য উপাত্ত কালেক্ট করে আমি আপনাদের সাথে হচ্ছে শেয়ার করার চেষ্টা করব। এর আগে আমার প্রোফাইল ঘাটলে বিভিন্ন ভিডিও পাবেন বিভিন্ন বিষয় সম্পর্কে। যেমন আমি প্ল্যান করে রেখেছি যে আমি ইনফরমেশন কালেক্ট করে রেখেছি, দুইটা জিনিস আমি শেয়ার করি এখন। যে হচ্ছে অনেকেই আমাদের যারা বিদেশে যায়, অনেকেই হচ্ছে অনেকের পড়ালেখা বাদ দিয়ে বিদেশে যেতে হয় পরিবারের চাপে।
পরিবারের বোঝা মাথায় নেওয়ার জন্য অনেকেই দেখা যাচ্ছে যে ইন্টারমিডিয়েট পাস করার পরে আর পড়ালেখা কন্টিনিউ হয় না। আমি এমন অনেককেই চিনি যে ইন্টারমিডিয়েট পাস করার পরে তারা আর পড়ালেখা কন্টিনিউ করতে পারেনি, তারা ফ্যামিলিকে ভালো রাখার জন্য বিদেশে চলে গেছে। এখন তাদের মনে কোনো না কোনো সময়ের জন্য সুপ্ত ইচ্ছা ছিল যে তারা পড়ালেখা করবে। তো এইরকম যারা আছেন তাদের জন্য আমি কিছু ইনফরমেশন শেয়ার করতে চেয়েছিলাম, আসলে ব্যস্ততার জন্য শেয়ার করা হচ্ছে না। এরকম যারা আছেন তারা চাইলে ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে বিএ প্রোগ্রামে, ওপেন ইউনিভার্সিটির বিদেশিদের জন্য যারা প্রবাসে থাকে, যেমন কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, ওমান, এই সমস্ত দেশে যারা থাকে তাদের জন্য একটা বিএ প্রোগ্রাম বা অনার্স প্রোগ্রাম রান করে। আপনারা চাইলে এই প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। এখন এই প্রোগ্রামটার আবেদনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, আবার যদি আমি ভুল না করে থাকি 29শে মে পর্যন্ত এই আবেদনের মেয়াদটা বাড়ানো হয়েছে। আমি আজকে 18 তারিখ, 17 তারিখ, আমি 29 মের আগেই এটার বিস্তারিত জানাবো আপনাদের। আমার একটা পরিকল্পনা আছে। আরেকটা বিষয় নিয়ে প্রত্যেক দিনই অফিসে বিভিন্ন জন প্রশ্ন করেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের একটা প্রকল্প আছে রেইজ নামে, RAIS, রেইজ নামে একটা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড একটা প্রকল্প চালায়। এই প্রকল্পের একটা সাইট যারা রিটার্নি মাইগ্রেন্টস বা যারা বিদেশ থেকে চলে আসছে তাদের ক্যাশ ইনসেন্টিভ দেয়, 13,500 টাকা করে ক্যাশ ইনসেন্টিভ দেয়। এর সাথে তারা যদি কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থাকে বা তাদের কোনো ঋণের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে তারা তাদের স্টেক হোল্ডার বা যারা ঋণ দেয় তাদের কাছে রেফার করে, যেমন প্রবাসী কল্যাণ ব্যাংকে অনেককেই রেফার করে পাঠায়। তো এই রেইজ প্রোগ্রামের ব্যাপারে বিভিন্ন জিজ্ঞাসা আমরা পাই। তো অনেকেই আসেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক এই ক্যাশ ইনসেন্টিভটা দেয় কিনা। এটা বিষয়টা যে প্রবাসী কল্যাণ ব্যাংক এই ক্যাশ ইনসেন্টিভটা দেয় না। যারা চলে আসছেন তারা যদি এই রেইজ প্রকল্প বা এর মাধ্যমে বেনিফিটেড হতে চান, আপনাদের যেতে হবে ওয়েজ আর্নার্স সেন্টারে। আমার জানা মতে ওয়েজ আর্নার্স সেন্টার আছে টাঙ্গাইলে। ওয়েজ আর্নার্স সেন্টারটা টাঙ্গাইলে সুন্দরবন কুরিয়ারের অপোজিটে খুব সম্ভবত, অথবা টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে পল্লী বিদ্যুতের দিকে যেতে কোন হাতের বাম দিকে কোনো একটা বিল্ডিংয়ে ওয়েজ আর্নার্স সেন্টার আমার চোখে পড়েছিল। এই রেইজ নিয়েও আমি বিস্তারিত কথা বলবো। তো আমি ছোট্ট করে জানিয়ে রাখলাম যে আপনার এই ক্যাশ ইনসেন্টিভটার জন্য আপনার যেতে হবে ওয়েজ আর্নার্স সেন্টারে, প্রবাসী কল্যাণ ব্যাংকে না। যাই হোক, ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ। যারা লাইভ দেখেছেন বা দেখেননি, দেখবেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো জিজ্ঞাসা থাকলে, আবারও বলি যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে বললে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ফোন দিলে অনেক সময় রিসিভ করার সুযোগ থাকে না, বা যথাসম্ভব চেষ্টা করি রিসিভ করার জন্য। ফেসবুক, হোয়াটসঅ্যাপে যদি মেসেজ বা ভয়েস মেসেজ দিয়ে রাখেন, আমি অবসর সময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।